নিত্যপণ্যের বাজার লাগাম ছাড়া সহসা নেই নিষ্কৃতি, তেল, পেঁয়াজ, চিনিতে শুল্ক কমানোর উদ্যোগ। কালো তালিকায় ৬০ ই-কমার্স প্রতিষ্ঠান, ৩০টির নজরদারিতে। রিং আইডির কর্ণধারকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নেবে সিআইডি। আরেকটি পারমাণবিক কেন্দ্র স্থাপনে রাশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী, রোসাটমের ইতিবাচক সাড়া। বিএনপি অন্ধকারের পার্টি, বললেন ওবায়দুল কাদের, ঘরে বসে কমিটি গঠনের সমালোচনা। শারদীয় দুর্গাপূজার শুভ সূচনা, মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ্য, সম্প্রীতির বন্ধনে সার্বজনীন উৎসবের প্রত্যাশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদের সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: শ্রম অর্থনীতিতে অবদানের জন্য নোবেল পেলেন ৩ মার্কিন গবেষক, পুরস্কারের অর্ধেক অর্থ পাবেন ডক্টর কার্ড। লাগাম ছাড়া নিত্যপণ্যের বাজার, আগামী ১ মাসেও পেঁয়াজের দাম কমবে না, বাড়তি দামই বজায় থাকবে। বাজার পর্যালোচনা করে এমন মূল্যায়ন খোদ বাণিজ্য মন্ত্রণালয়। গ্রীষ্মকালীন পেঁয়াজ বাজারে আসা এবং আমদানি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সুখবর নেই নীতি নির্ধারকদের কাছে। তবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে পেঁয়াজ আমদানিতে ৪ মাস শতকরা ৫ ভাগ শুল্ক প্রত্যাহারের চিঠি দিয়েছে মন্ত্রণালয়। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। দেশে পেঁয়াজের চাহিদার ৮০ ভাগই মেটে নিজস্ব উৎপাদনে, বাকি ২০ ভাগ আমদানি নির্ভর। এটাই পেঁয়াজের যোগানের হিসেব। কিন্তু আমদানির বড় উৎস ভারতের উৎপাদন কমলে বা দাম বাড়লে এর প্রভাব পড়ে দেশের বাজারে। যদিও এখনও বিদ্যমান মজুদ দিয়ে আরও ৩-৪ মাস চাহিদা মেটানো সম্ভব বলছে বাণিজ্য মন্ত্রণালয়। তারপরও অস্থির পেঁয়াজের বাজার। হু হু করে দাম বেড়ে ভোক্তা পর্যায়ে পেঁয়াজের কেজি এখন ৮০ থেকে ৮৫ টাকা। কয়েকদিনের ব্যবধানে মূল্য বৃদ্ধি ৫৮%। পরিস্থিতি পর্যালোচনায় সকল অংশীজনদের সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। তবে উত্তরণের উপায় মেলেনি। ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে বিশেষ করে অতিবৃষ্টির জন্য ভারতীয় বাজারে যে দাম বেড়ে গেছে, সেইটার প্রভাবে কিন্তু বাংলাদেশে পেঁয়াজের দাম ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছেন। একটি আশঙ্কা থেকে যে ভারতে হয়তো দাম আরও বাড়তে পারে বা ইন্ডিয়া যদি পেঁয়াজ বন্ধ করে দেয়, সেরকম আশঙ্কা থেকে দেখা যাচ্ছে তারা আরও বাড়িয়ে দিয়েছেন বলে আমাদের আলোচনায় মনে হয়েছে। নভেম্বর মাসের মাঝামাঝি বা শেষের দিকে আসবে বাজারে, তো তার আগে এই ১ মাস হয়তো একটি পেঁয়াজের মূল্য বেশি থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম কমবে না, কিন্তু এই ১ মাসে বাজারে যৌক্তিক দাম ধরে রাখতে মনিটরিং থাকবে বাজারে। বাড়বে ট্রাক সেল, স্বাভাবিক থাকবে সাপ্লাই চেইন। আমাদের সাপ্লাই চেইনে কিন্তু একটু উন্নতি হবে। তো ১ মাসে যে কথাটা বলা হচ্ছে সেটা সার্বিক বিবেচনা হয়তো মন্ত্রণালয় থেকে তদারকিটা বাড়ানো হবে। এছাড়া ভোজ্য তেল, চিনি, মসুর ডালের দাম ঠিক রাখার কৌশল নিয়ে আলোচনা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে। এনবিআরকে অনুরোধ করা হয়েছে বিশেষত পেঁয়াজের যে শুল্ক আছে ৫%, সেই শুল্ক প্রত্যাহার করার জন্য। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। করোনায় অনেকের আয় কমেছে, চাকরি বা ব্যবসা হারিয়েছেন বহু মানুষ। এমন পরিস্থিতিতে লাগামহীন ঊর্ধ্বগতি নিত্যপণ্যের দামে সাধারণ মানুষ বলছেন জীবন চালিয়ে নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে তাদের। আর অর্থনীতিবিদরা বলছেন আন্তর্জাতিক বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে, তবে স্থানীয় বাজারে মূল্য বৃদ্ধির চিত্রকে স্বাভাবিক মনে করছেন না তারা। মেহেদী হাসানের রিপোর্ট। অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। চাল, ডাল, আটা, চিনি, ভোজ্য তেল, পেঁয়াজ সহ প্রায় সব পণ্যের দাম আকাশছোঁয়ার প্রতিযোগিতায়। দামে করোনা পূর্ববর্তী অবস্থাকেও ছাড়িয়েছে এসব পণ্যের বাজার। আর এতে সংসার চালাতে চরম বেকায়দায় সাধারণ মানুষ। মহামারীর শুরুর দিকে প্রতি কেজি মোটা চালের দাম ছিল ৩৬ টাকা, খোলা আটা ২৮, খোলা চিনি ৬৬, মসুর ডাল ৬৭ টাকা। আর এখন ১ কেজি মোটা চালে ভোক্তাদের গুনতে হচ্ছে কমপক্ষে ৪৮ টাকা। এছাড়া প্রতি কেজি চিনি প্রকারভেদে ৮৫ টাকা এবং মধ্যম মানের মসুর ডাল ৮৭ টাকায় বিক্রি হচ্ছে। গরিবের আমিষ বলে পরিচিত ব্রয়লার মুরগির বাজারও অস্থির। প্রতি কেজির দাম ১৭৫ টাকা। দামে উল্লম্ফন ঘটেছে সয়াবিন তেলে।
বোতলজাত প্রতি লিটার সয়াবিনে ভোক্তাদের গুনতে হচ্ছে 152 টাকা। আর পেঁয়াজের দাম গত 3 মাসের ব্যবধানে বেড়েছে দ্বিগুণেরও বেশি। দোকানিরা বলছেন একসাথে প্রয়োজনীয় সব পণ্যের এমন মূল্যবৃদ্ধি আগে দেখেননি তারা। গত 1 বছর আগে মসুর ডালটা বিক্রি করছি আমরা 56 থেকে 60 টাকা কেজি, 1 কেজি চিনি বেশি 45 থেকে 46 টাকা কেজি। আজকে বর্তমানে এই চিনিটা আমার থেকে নিতেছে তারা 83 টাকা দাম, আমি ব্যস্ত আছি 85 টাকা। প্রতি বছরে মানে 2-1টা আইটেম হয়তো একটু এদিক সেদিক উল্টাপাল্টা, পেঁয়াজ রসুন মানে চিনি হঠাৎ 2-5 টাকা 10 টাকা বেড়ে যেত। এই বছরের মতো এরকম বাড়া কখনো দেখিনি। সাধারণ মানুষ বলছেন আয় বাড়েনি 1 টাকাও, কিন্তু প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে তাদের। যে মুরগি 110 টাকা বা 20 টাকা ছিল সেটা এখন মনে করেন 175 টাকা 80 টাকা বিক্রি হচ্ছে। আমাদের ইনকামের ওভার চলে গেছে, এখন আমাদের খুব কষ্টকর। আমরা কোনোভাবে মেনটেন করতে পারতেছি না, আমরা জোড়াতালি দেওয়ার চেষ্টা করতেছি বাট পারতেছি না। এদিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয় ভোক্তা চাহিদা বেড়েছে, যার প্রভাবে বিশ্ববাজারে বেড়েছে প্রায় সব ধরনের পণ্যের দাম। অর্থনীতিবিদরা বলছেন আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়েছে দেশের বাজারে, তবে যে হারে পণ্যের দাম বেড়েছে তাকে অস্বাভাবিক বলছেন তারা। অভ্যন্তরীণ বাজারে এবং আমদানিকারকদের পর্যায়েও সরকারের নজরদারি রাখা দরকার যে কোনোভাবে কেউ পণ্য মজুদ রাখছেন কিনা, বাড়তি সময়ের জন্য সেগুলো রেখে কোনো ধরনের বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করছেন কিনা। বন্দরে জাহাজ জট বা কন্টেইনার সংকটের মতো ইস্যুগুলোর সমাধান হলে পণ্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা কমতে পারে বলে মত অর্থনীতিবিদদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। 60টির অধিক ই কমার্স প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে সিআইডি। এর মধ্যে 30টি প্রতিষ্ঠানে চলছে কড়া নজরদারি। আজ দুপুরে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় সিআইডি কর্মকর্তারা জানান রিং আইডি শরীফ আইরিনকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। দীপু সিকদারের রিপোর্ট। চটকদার সব বিজ্ঞাপনের মাধ্যমে বেশিরভাগ গ্রাহক টানছে দেশের 800 ই কমার্স প্রতিষ্ঠান। একই সাথে তাদের অনেকের প্রতারণার গল্প এখন উন্মুক্ত। অস্বাভাবিক দামে বিভিন্ন পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে 2020 সালে যাত্রা শুরু করে ইউকম ও থলি.কম। প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠান দুটির হেড অব অপারেশন সহ 6 জনকে গ্রেফতার করে সিআইডি। সিআইডি কর্মকর্তারা জানান ক্রেতার কাছ থেকে টাকা বুঝে পেলেও পণ্য সরবরাহ করেনি প্রতিষ্ঠান দুটো। এরকম আরও 60টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করে নজরদারি চালানো হচ্ছে। এই দুটি প্রতিষ্ঠানের মালিক মূলত একজনই, একটি হচ্ছে থলে.কম আর একটা হচ্ছে উইকম.কম। এই দুটি প্রতিষ্ঠানের প্রচুর গ্রাহক আছেন, যে গ্রাহকরা দীর্ঘদিন যাবৎ তাদের কাছ থেকে পণ্য কিনেছেন, টাকাও দিয়েছেন, কিন্তু পণ্যও সরবরাহ পান নাই, টাকাও ফেরত পাওয়া যায়নি। এদিকে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে রিং আইডির অন্যতম এজেন্ট রেদওয়ানকে গ্রেফতার করা হয়। সিআইডি জানায় ব্যাংকে থাকা 200 কোটি টাকা ফ্রিজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। চেষ্টা চলছে বিদেশে পলাতক শরীফ ও আইরিনকে ফেরানোর। এদের বিজনেস স্টাইলটা যেটা, তারা একটা বড় রকমের সাবস্ক্রাইবার ক্রিয়েট করে তারপর এই বিজনেসটাকে তারা সরে আরেক ধরনের বিজনেসে চলে যাবে, এবং এই সাবস্ক্রিপশনের মানিটা তারা কতটুকু আউটফ্লো করবে, ফেরত দিবে, এই জায়গাগুলো সাসপিশাস। এছাড়া অনলাইনে বিমানের টিকিট বিক্রির নামে প্রায় 50 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 24ticket.com-এর পরিচালক সোহেলকেও গ্রেফতার করেছে সিআইডি। দীপু সিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়ার সমর্থন এবং সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ আজ সকালে গণভবনের সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী কথা বলেন। অ্যালেক্সি লিখাচেভ বলেন, বাংলাদেশ পারমাণবিক ক্ষেত্রে প্রবেশ করেছে এবং 2023 সালের মধ্যে পরমাণু শক্তিধর দেশে পরিণত হবে। সদ্য উদ্বোধন করা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল ইউনিটে চুল্লি স্থাপনের পর রক্ষণাবেক্ষণের সংশ্লিষ্টদের প্রশিক্ষণের বিষয়টিও উঠে আসে। বাংলাদেশের বিদ্যুৎ খাতের সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করে রোসাটম। বিএনপি অন্ধকারের পার্টি, নিজের ঘরেই গণতন্ত্র নেই, নেতাকর্মীরা দল ছাড়ছেন, 20 দলীয় জোটেও ভাঙনের সুর। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে এক অনুষ্ঠানে আগামী নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে গিয়ে দলের জনমত যাচাই এবং জনসমর্থন বাড়াতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘর গোছাচ্ছে আওয়ামী লীগ। চলছে সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করার কাজ।
এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ওয়ার্ড পর্যায়ে ইউনিট ভিত্তিক সম্মেলন শুরু করেছে ক্ষমতাসীন দলটি। রাজধানীর মোহাম্মদপুরের ২৯ নম্বর ওয়ার্ডে ইউনিট সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাথে ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, তৃণমূল পর্যায়ে সম্মেলনের মাধ্যমে যোগ্য ও ত্যাগীদের নেতৃত্বে আনা হবে। লন্ডনে বসে তারেক রহমানের দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা। কমিটিতে কোনো ভূমিদস্যু, কোনো মাদক ব্যবসায়ী, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ কিন্তু এই কমিটিতে আসতে পারবে না। লন্ডন থেকে প্রেসাদ সম বাড়িতে বসে এই বাংলাদেশকে রণক্ষেত্রে পরিণত করবেন, সেই রণক্ষেত্র পরিণত করতে দেওয়া হবে না। বিএনপির নিজ ঘরে গণতন্ত্র নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে এখন বিষাদের সুর। বিএনপি নিজের ঘরে এখন বিচ্ছেদের সানাই বাজছে, একে একে নেতারা দল ছেড়ে চলে যাচ্ছে। বিএনপির ২০ দলীয় জোটেও দেখা দিয়েছে ভাঙ্গনের বিষাদ সুর। কাজেই বিএনপি নিজেরাই বিভক্ত হয়ে যাচ্ছে। আগামী বছর পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, বাস র্যাপিড ট্রানজিটের মতো মেগা প্রকল্পগুলোর উদ্বোধন হলে বিএনপি আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা। এই 4টা প্রকল্প যখন উদ্বোধন হবে, বিএনপির সমালোচনার মুখ জনগণই বন্ধ করে দেবে। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। আর কেবল নয়, ১ নভেম্বর থেকে বাধ্যতামূলক ডিজিটাইজেশনে যাচ্ছে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এ কথা জানান। মন্ত্রী বলেন, ক্লিন ফিট চালুর বিষয়ে একই বৈঠকে ডিজিটাইজেশনের সিদ্ধান্ত হয়েছিল। ডিজিটাইজেশন না হওয়ায় সব মিলিয়ে ২,০০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। অথচ বেসরকারি চ্যানেল মালিকরাও কেবলের পরিবর্তে পে চ্যানেল পদ্ধতিতে সম্প্রচার করতে চায়। সিদ্ধান্তটি বাস্তবায়ন হলে টেলিভিশন মালিক ও কলাকুশলীরা উপকৃত হবেন বলে জানান মন্ত্রী। ঢাকা, চট্টগ্রাম সহ মেট্রোপলিটন শহরগুলোতে ১ নভেম্বর থেকে, অর্থাৎ ১ নভেম্বরের আগেই, বিশেষ করে ঢাকা চট্টগ্রামে ১ নভেম্বরের আগেই এখানে ডিজিটালাইজেশন নিশ্চিত করা হবে। তো আমি সেটি আবার মনে করিয়ে দিচ্ছি, কোনো চ্যানেল চায় যে তারা পে চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করা, সেটিও তারা আত্মপ্রকাশ করতে পারছে না। ডিজিটালাইজেশন না থাকলে সেটি আত্মপ্রকাশ করে কোনো লাভ হবে না। এবং এটির সাথে অন্যান্য যারা সংশ্লিষ্ট, এই সম্প্রচার মাধ্যমের সাথে অন্যান্য যারা সংশ্লিষ্ট, তারাও বঞ্চিত হচ্ছে। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। প্রতিবারের মতো এবারও একে অপরে বাড়াবে সম্প্রীতি আর আত্মিক বন্ধন, এমন আশা ভক্তদের। শারদীয় দুর্গোৎসবের বিশ্বজনীনতা তুলে ধরেছেন আহমদ বাবু। দেবী আসবেন, গেল কদিন ধরেই তাই শরতের আকাশে দীপ্তময় আভা। জগজ্জননী দুর্গার আগমনী প্রভায় বেঁধেছে দেশ। মনের সব কালিমা ঘুচে দুর্গা হয়ে উঠবে সার্বজনীন, সর্বময়। মন্দিরে মন্দিরে তাই ভক্তদের আনন্দ আহ্বান। সরকারি বিধি মেনে আমরা পূজা অর্চনা করছি। আমরা মায়ের পূজাগুলা অনাড়ম্বরভাবেই করছি। মহাষষ্ঠী বরণের আলোয় ঘন ঘটায় প্রতিটি মন্দির। এই আনন্দের বিচ্ছুরণ ছড়িয়ে যাবে জগতের সর্বত্র, মন থেকে মননে। দেবী বোধন ও অধিবাসের মধ্য দিয়ে মহাষষ্ঠীতে দেশজুড়ে শুরু শারদীয় দুর্গোৎসব। ঢাকঢোল আর কাঁসার বাদ্যে মুখর মন্দির মণ্ডপে চলছে পূজার আনুষ্ঠানিকতা। এদিকে নানাবিধ সমস্যার কারণে এবার ধানমন্ডি মাঠে পূজা উদযাপন হচ্ছে না। তবে এবার পূজার মণ্ডপ হয়েছে গ্রিন রোড স্টাফ কোয়ার্টার মাঠে। আয়োজকরা বলছে, জায়গা পাওয়ায় অল্প সময়ের মধ্যে সব আয়োজন শেষ করে মাকে ভক্তি দিতে পারবে ভক্তরা। অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি সব কিছুর অবসান ঘটিয়ে গত রাত্রে আমরা রাত 10:30টায় এই অনুমোদনটা পেয়েছি। তারপর থেকে আমাদের 11টার দিক থেকে কাজ শুরু হয়েছে। এখন দেখছেন আপনারা অবস্থা, অলরেডি কাজ চলতেছে। আশা করি সামনে এই পুজো নিয়ে কখনো কোনো বাধা সৃষ্টি হবে না।
আমরা যেন নির্বিঘ্নে পূজা করতে পারি, এই কামনাই মার কাছে করি সবসময়। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। শ্রম অর্থনীতিতে অবদানের স্বীকৃতি হিসেবে এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন 3 অর্থনীতিবিদ ডেভিড কার্ড, জোসুয়া ডি অ্যাংরিস্ট ও গুইদো ডব্লিউ ইমেন্স। নোবেল কমিটি জানায় 3 অর্থনীতিবিদের গবেষণা বিশ্বকে শ্রমবাজার সম্পর্কে নতুন দিশা দিয়েছে, যা আগামীতে বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। 80 দশকে স্নায়ুযুদ্ধের জের ধরে কিউবা ছেড়ে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অভিবাসন নেয় 1,25,000-এরও বেশি মানুষ। ওই সময়ে উচ্চতর অভিবাসন সত্ত্বেও মিয়ামির বাসিন্দাদের ওপর নেতিবাচক শ্রমের প্রভাব পড়েনি। এমন প্রাকৃতিক পরীক্ষা ব্যবহার করেই বাস্তবে অর্থনীতিতে তার প্রভাব বিশ্লেষণ করে দেখান মার্কিন গবেষক ডেভিড কার্ড। এরই স্বীকৃতিস্বরূপ এবার অর্থনীতিতে নোবেল পুরস্কারের অর্ধেকটা জিতে নিয়েছেন তিনি। তার গবেষণা 90 দশকের গোড়ার দিক থেকে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে, যার বিশ্লেষণ থেকে নতুন অন্তর্দৃষ্টি পাওয়া যায়, যা বলছে ভবিষ্যতে শ্রমের বাজারে সাফল্যের জন্য স্কুলগুলোকে আরও উন্নত করা জরুরি। ডেভিড কার্ডের পাশাপাশি প্রাকৃতিক পরীক্ষা থেকে প্রাপ্ত ফলাফল ও কারণ বিশ্লেষণ করেন আরও 2 গবেষক, জোসুয়া ডি অ্যাংরিস্ট ও গুইদো ডব্লিউ ইমেন্স। স্বীকৃতিস্বরূপ যৌথভাবে এই পুরস্কার পান তারাও। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকছে। মায়ের বিরুদ্ধে ছেলের প্রতারণা মামলা 1 বছরের জন্য স্থগিত, বোনদের সম্পত্তি বিক্রিতে নিষেধাজ্ঞা। সাইবার সাপোর্ট ফর উইমেন হয়ে উঠছে আস্থার ঠিকানা, 16,000-এরও বেশি আবেদন। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। নারায়ণগঞ্জে মায়ের বিরুদ্ধে করা ছেলের প্রতারণা মামলা 1 বছরের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। পাশাপাশি মামলা কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে উচ্চ আদালত। বিচারপতি এস.এম. রুহুল কুদ্দুসের ভার্চুয়াল একক বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। বর্তমানে যে পরিস্থিতি, এর জন্য আমার লড়াইটা। মায়ের বিরুদ্ধে ছেলের মামলা, মা লীনা আক্তারের ভাগ্যে জুটেছে এমন বিড়ম্বনা। নাবালিকা বোনদের সম্পত্তি বিক্রি করতে কাস্টডি চেয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলা করেন ছেলে। লীনা আক্তারের বিয়ে হয় 1998 সালে। 2012 সালে ডিভোর্স হয়। 2 মেয়ে, 1 ছেলে। তার ছেলে বাবার সাথেই থেকে যায়। আর এদিকে সেলাই মেশিনে রোজগার করে 2 মেয়েকে নিয়ে কোনো রকমে চলছিলেন লীনা আক্তার। ওরা যাইয়া কোর্টে মিথ্যা সাক্ষী দিচ্ছে যে আমার আম্মুর সাথে আমরা কখনো যোগাযোগ করি নাই, আমার আম্মু যোগাযোগ করতে চায় নাই আর কি, যা বলছে কোর্টে ওরা 2 ভাই বোন মিথ্যা কথা বলছে। পরে ওই রায়টাই বহাল রাখছে আর কি। হ্যাঁ, টাকার জন্য এরকম হচ্ছে, কারণ মোটামুটি ভালো একটা প্রপার্টি আছে। ওরা খাক ওর বাবারটা, কারণ ও কখনো পায় নাই, জানো, ওরে কেউ না ঠকায়। সম্প্রতি মারা যায় লীনার সাবেক স্বামী, রেখে যান প্রায় 63.11% জমি ও নগদ অর্থ। বোনদের সম্পদ বিক্রি করতে চান লীনার 20 বছর বয়সী ছেলে। মায়ের অন্যত্র বিয়ে হয়েছে এমন ভুয়া তথ্য তুলে ধরে বোনদের জিম্মা পেতে মায়ের বিরুদ্ধে এই মামলা, অথচ মা তার কিছুই জানেন না। এখানে মা কোনো বিষয়টা কোনোভাবেই জানতেন না এবং মা মেয়ে দুটো থাকতো না তার মায়ের সাথে। বিজ্ঞ আদালত যখন ছেলেটার পক্ষে রায় দেওয়ার পরে যখন ছেলেটা সম্পত্তি বিক্রি করতে যাওয়ার সময় যখন বোন দুটোকে প্রয়োজন হয়, অন দ্যাট টাইম মা জানতে পারেন যে তার বোনদের সম্পত্তির কাস্টডি চেয়ে একটা মামলা দায়ের করে ফ্যামিলি কোর্টে। নারায়ণগঞ্জ আদালত কাস্টডি ছেলের পক্ষে দিয়ে রায় দেন। ন্যায় বিচার পেতে ছোট মেয়েকে নিয়ে লীনা সুপ্রিম কোর্টের লিগ্যাল এডের দ্বারস্থ হন। হাইকোর্ট নিম্ন আদালতের রায় 1 বছরের জন্য স্থগিত করেন, পাশাপাশি রুল জারি করেন। ফলে ভাই বোনদের সম্পত্তি বিক্রি করতে পারবে না। ওনার পক্ষে রুল ইস্যু করেন এবং যে তর্কিত যে রায়, যে ছেলেকে যে কাস্টডি দেওয়ার জন্য, বোনের সম্পত্তির কাস্টডি দেওয়ার জন্য যে তর্কিত রায় আছে, সেই রায়টাকে স্টে করেন। রুলের জবাব পেলে পরবর্তী শুনানির জন্য তারিখ নির্ধারণ করবেন উচ্চ আদালত। সেই বিজ্ঞ আদালতের রায়টাকে মহামান্য হাইকোর্ট স্টে করে। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। দিনে দিনে সাইবার হেনস্থার শিকার নারীদের আস্থার ঠিকানা হয়ে উঠছে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন। ফেসবুক হ্যাক,
ভুয়া আইডি খোলা সহ গুরুতর সাইবার অপরাধের শিকার হওয়া নারীদের আইনি সহায়তা দিয়ে যাচ্ছে তারা। পুলিশ সদর দপ্তর জানিয়েছে এখন পর্যন্ত 16,000-এরও বেশি নারী তাদের সেবা চেয়েছেন। আলী আহমেদ রুবেলের ক্যামেরায় আরও জানাচ্ছেন দীপু শিকদার। ঘটনাটি যাত্রাবাড়ি এলাকার। যৌতুক আর নির্যাতনের অভিযোগে 17 বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটে তার। নারী নির্যাতন মামলায় 6 মাসে জেলও খাটেন এই ব্যক্তি। জেল থেকে বেরিয়ে হুমকি ধামকি দিয়ে সাবেক স্ত্রী সন্তান সহ ওই পরিবারের জীবন দুর্বিষহ করে তুলেছেন এই অপরাধী। থানায় অভিযোগ করেও কাজ হয়নি। সাবেক স্ত্রীকে শায়েস্তা করতে ভুয়া আইডি খোলে। ডিভোর্স দেওয়ার পর থেকে ও আরো অত্যাচার শুরু করে দেয়। আইডিটা খুলে মে মাসের 3 তারিখে, এবং এই আইডিতে এত বিরক্ত করতে থাকে, আমার ছবি দিয়ে ইমো নাম্বার দিয়ে ওখানে রেড লিখে দেয়, কিন্তু আমি থানা থেকে এই ব্যাপারে কোনো সহযোগিতা পাচ্ছি না। এরপর তিনি অভিযোগ জানান পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনে। তার মতো সাইবার বুলিংয়ের শিকার অসংখ্য নারী এখানে আইনের আশ্রয় নিচ্ছেন। 2020 সালের নভেম্বরে যাত্রা শুরু করে পুলিশের সাইবার সাপোর্ট ফর উইমেন। পুলিশ সদর দপ্তর থেকে পরিচালিত সেলটিতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে অভিযোগ। সাইবার জগতেও আমাদেরকে সুরক্ষার জন্য একটা সময়ের দাবি হয়ে এসেছে। শুরুতেই আমরা তাদেরকে একটা লিগ্যাল সাপোর্ট দিই, তাদেরকে আমরা প্রযুক্তিগত সহযোগিতা দিই, আমরা তাদেরকে সচেতনতামূলক কার্যক্রমের ক্ষেত্রেও আমরা কিন্তু সোসাইটিকে আমরা এখানে ইনভলভ করি। এ পর্যন্ত আমরা প্রায় 14,623 জন ভিকটিমকে আমরা বিভিন্ন ধরনের সেবা দিতে পেরেছি। পুলিশ সদর দপ্তর বলছে সেবা প্রত্যাশী বহু নারী অভিযোগ জানিয়েছেন। সাইবার রিলেটেড ব্ল্যাকমেলিং এর শিকার মানে যারা হচ্ছে মেয়েদেরকে আমরা এখান থেকে সেবা দিয়ে থাকি, এবং যারা সেবা দিয়ে থাকে তারাও কিন্তু সব অফিসাররা এখানে উইমেন অফিসার বা ফিমেল অফিসার। তারা যেন নিজেদের মধ্যে কোনো রকম গ্যাপ রেখে কথা না বলতে পারে, এবং একটা পর্যায়ে তারা যেন ফিল করে যে না, আমাদের প্রবলেমগুলো আমরা পুরোটাই শেয়ার করতে পারি। সাইবার হামলা শিকার নারীদের আইনি সহযোগিতার জন্য আছে হটলাইন নাম্বার। হটলাইন নাম্বারটি 0132000088। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছে 599 জন এবং মারা গেছেন 11 জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 27,699 জনের। শনাক্ত হয়েছেন 15,62,958 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 634 জন এবং এখন পর্যন্ত সুস্থ 15,24,467 জন। আর 24 ঘন্টায় শনাক্তের হার 2.58%। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 23,642টি। এখন পর্যন্ত শনাক্তের হার 15.67%। শনাক্ত বিবেচনায় প্রতি 100 জনের সুস্থ হয়েছেন 97.53% এবং মারা গেছেন 1.77%। সেনাবাহিনীকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে চট্টগ্রামে উদ্বোধন হলো আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেস। পাশাপাশি সেনা বহরে যুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে আনা অত্যাধুনিক 2টি হেলিকপ্টার। সকালে সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে এভিয়েশন ফরওয়ার্ড বেস উদ্বোধন করেন। এ সময় সেনাপ্রধান বলেন 2030 সালের মধ্যে ফোর্সেস গোল অর্জনের অংশ হিসেবে এই হেলিকপ্টার কেনা এবং এভিয়েশন বেস স্থাপন করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টা ও আগ্রহে বর্তমান সেনাবাহিনী একটি দক্ষ ও আধুনিক বাহিনীতে পরিণত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান SM শফিউদ্দিন আহমেদ। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থাপনার তাৎপর্য বিবেচনা করেই চট্টগ্রামে এই আরবি এভিয়েশনের ফরওয়ার্ড বেস স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। যে আমাদের এই সমস্ত কিছুর জন্য ধন্যবাদ প্রাপ্তি একজনই, সেটা আমাদের প্রতিরক্ষামন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনারই। টানা 6 বার বিকেএমই এর সভাপতি নির্বাচিত হলেন উইজডম অ্যাটায়ার্স লিমিটেডের AKM সেলিম ওসমান। তবে নির্বাচনের মাধ্যমে নয়, সমঝোতায় তার এই বিরল অর্জন। পরিবর্তন আনা হয়েছে সংগঠনটির কাঠামোতেও। নির্বাহী সভাপতি নামে একটি পদ তৈরি করা হয়েছে, বেড়েছে সহসভাপতির সংখ্যা। তহিদুর রহমানের রিপোর্ট। নতুন পরিচালনা পর্ষদ পেল বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKME। এবারও ভোট দেওয়ার সুযোগ পাননি সংগঠনটির সদস্যরা, ফের সমঝোতায় কমিটি। উইজডম অ্যাটায়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক AKM সেলিম ওসমান টানা 6 বারের মতো সভাপতি নির্বাচিত।
2021 ও 23 সালের জন্য সেলিম ওসমানের নেতৃত্বে 35 সদস্যের প্যানেল ছাড়া অন্য কেউ মনোনয়ন জমা দেননি। তাই বিজয়ী ঘোষণা করা হয় সম্মিলিত নিট ফোরামকে। নির্বাহী সভাপতি নামে নতুন একটি পদ বাড়ানো হয়েছে, যেটি পেয়েছেন এমবি নিট ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাতেম। পরে সাংবাদিকদের মুখোমুখি হন নবনির্বাচিত সভাপতি। করোনার পরে আমরা যে সুতোটা কিনেছি যার কেজিতে এটা বিক্রি হয়, যার দাম ছিল সর্বোচ্চ 4.2, আর আজকে যদি আপনি বাজারে এটা সংগ্রহ করতে যান তাহলে এর দাম পড়ে গেছে 4.5। পোশাক খাতের উন্নয়নে সরকার সহ সব পক্ষের সহযোগিতা চেয়েছেন তিনি। এখন আমাদের সরকারকে সহযোগিতা করতে হবে, আমাদের ব্যাংকগুলিকে একটু ওপেন হতে হবে। আমরা উদ্যোক্তা হলেও কিন্তু সরকারের টাকাই কিন্তু এখানে ইনভেস্ট করা। আমরা যদি হঠাৎ করে যদি আমরা বিপদে পড়ে যাই তাহলে সারা দেশটা কিন্তু বিপদে পড়ে যাবে। বিকেএমইর পরিচালনা পর্ষদে 8টি পদ বাড়ানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমরা কিন্তু তার সাথে আমাদের এই প্রবলেমগুলো নিয়ে সরাসরি কথা বলতে পারছি না। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। ব্রিটিশ শাসনামলে অবিভক্ত বাংলার জমিদাররা শত্রু দমনেই মূলত লাঠিয়াল পুষতেন। জমিদারি প্রথা এখন নেই, তাই প্রয়োজন ফুরিয়েছে লাঠিয়ালদের। তবুও বংশধররা পরম্পরায় বাঁচিয়ে রেখেছেন লাঠি খেলা। ঝিনাইদহ, কুষ্টিয়া, জয়পুরহাট, পঞ্চগড় ও সিরাজগঞ্জে লাঠি খেলার আয়োজন বেশি হয়ে থাকে। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। সভ্যতার শুরুতেই বাঁশের লাঠি হাতে তুলে নিয়েছিল মানুষ। কখনো প্রতিপক্ষকে আঘাত করতে, কখনো বা হিংস্র প্রাণীকে প্রতিরোধ করতে লাঠি চালানো নানা কৌশল আবিষ্কার করে তারা। কালক্রমে সেই বাঁশের লাঠি চালানো থেকে লাঠিয়াল নামে নতুন পেশার সৃষ্টি। লাঠি খেলায় সাধারণত 25 থেকে 30 জন অংশ নেন। দলে থাকেন একজন নেতা, যাকে ওস্তাদ ডাকা হয়। কার্তিক অগ্রহায়ণ মাসে এই খেলা বেশি হয়। খেলা আসলে ছোটবেলাতে করি, খেলা দিকে মানুষের আনন্দ পায়, নিজেও আনন্দ পায়। আরো যতদিন বেঁচে থাকে ততদিন খেলা করবো, মানুষের আনন্দ দেবো। সরকার যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমাদের পক্ষে সুবিধে এবং সমাজকে মাদক মুক্ত রাখা যাবে। বৈশালী, পাশের বাড়ি, মৃত্যু বাড়ি, শিয়াল ধরা ইত্যাদি নানা নামে নানান ধরনের খেলা দেখান লাঠিয়ালেরা। লাঠি খেলার আসরে থাকে বাদ্যযন্ত্রের ঝংকারও। ঢোল, কর্নেট, ঝুমঝুমি, কারার মূর্ছনায় জমে ওঠে খেলা। করোনা মহামারীতে দীর্ঘদিন বন্ধ ছিল লাঠি খেলার আয়োজন। অনেকদিন পর হারানো এই ঐতিহ্যের খেলা দেখতে পেয়ে খুশি দর্শকরা। অনেকদিন খেলা দেখে না, খুব ভালো লাগলো খেলা দেখে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। দেশে প্রতি 20 জনে একজন স্তন ক্যান্সারের ঝুঁকিতে, সচেতনতায় প্রতিরোধ সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও মানবিক সহায়তা পাঠাতে রাজি যুক্তরাষ্ট্র। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। যানজটমুক্ত, নিরাপদ, আনন্দদায়ক ভ্রমণে রেলের জুড়ি মেলা ভার। তবে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের কারণে সে আনন্দে পড়েছে ভাটা। গেল 9 মাসে শতাধিক পাথর নিক্ষেপের ঘটনায় ঢাকায় আহত হয়েছে অন্তত 15 জন। তাই সচেতনতা বাড়াতে প্রচারণামূলক কার্যক্রম হাতে নিয়েছে রেলওয়ে পুলিশ। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। যানজটমুক্ত ও আরামদায়ক ভ্রমণে অনেকেরই প্রথম পছন্দ রেল। তবে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় বাড়ছে উদ্বেগ।
চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাথর নিক্ষেপের ঘটনা ঘটে অন্তত 110টি। গণসচেতনতা সৃষ্টিতে কমলাপুর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত পথসভা ও লিফলেট বিতরণ করে রেলওয়ে পুলিশ। পাথর নিক্ষেপে জড়িতদের বেশিরভাগই শিশু কিশোর। রেলের পূর্বাঞ্চলের 4টি জেলার 5টি স্থানে এবং পশ্চিমাঞ্চলের 10টি জেলার 20টি স্থানে পাথর নিক্ষেপের ঘটনা বেশি ঘটছে। বিনা টিকিটের যাত্রীদের অভিযান পরিচালনা করা হয়, ভাড়া এবং জরিমানা আদায় করা হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে ক্ষোভের বশবর্তী হয়ে তারা হয়তো পাথর নিক্ষেপের ঘটনা ঘটিয়ে থাকে। তেজগাঁও রেল স্টেশনে ঢোকার মুখে, টঙ্গী স্টেশনে ঢোকার মুখে মোবাইল থেকে ছেড়ে আসার সময়, এছাড়া ভৈরবে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আছে ভৈরবে ঢোকার মুখে, এই স্থানগুলোতে ঘটনাগুলো বেশি ঘটছে। মানুষকে সচেতন করার পাশাপাশি অভিভাবক ও কমিউনিটি নেতৃত্বকে ভূমিকা রাখার আহ্বান জানায় রেলওয়ে পুলিশ। এগুলো হাতে নাতে ধরার খুব একটা সুযোগ থাকে না, ট্রেন অলরেডি ফাস্ট হয়ে যায়। তবে আমরা ইদানিং কিছু কার্যক্রম গ্রহণ করেছি যেগুলো আশা করি যাত্রী সাধারণ এবং যে কোনো জনসাধারণ এই প্রক্রিয়ার বিরুদ্ধে কার্যকর হতে পারে। সচেতনতার পাশাপাশি পাথর নিক্ষেপ প্রতিরোধে নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে জানানো হয়। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বজুড়ে ক্যান্সার রোগীদের 19%ই আক্রান্ত স্তন ক্যান্সারে। দেশে প্রতি 20 জনে একজন নারী এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন। বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে সম্পূর্ণ নিরাময় সম্ভব। আর সেজন্য 35 ঊর্ধ্ব নারীদের নির্ধারিত সময় পরপর স্তন ক্যান্সার পরীক্ষা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাহমুদ হাসানের রিপোর্ট। সাধারণত দুগ্ধনালী বা গ্রন্থির কোষ থেকেই স্তন ক্যান্সারের শুরু। এসব কোষের অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে চাকা আকৃতি ধারণ করে, আর এটাই স্তন ক্যান্সার। দেশের প্রতি 20 জনের একজন নারী এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন। বাচ্চাকে বুকের দুধ পান না করানো, তৈলাক্ত ও চর্বিযুক্ত খাবার গ্রহণ কিংবা শরীরের অতিরিক্ত ওজন স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এই ক্যান্সার শনাক্তকরণ অনেকটাই সহজ। আল্ট্রাসোনোগ্রামের পাশাপাশি ডাক্তার কিংবা নিজেই এর পরীক্ষা করা যায়। বিশ্ব ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উদযাপনের আয়োজনে অংশ নিয়ে ক্যান্সার প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। সচেতনভাবে দেখতে চাই এবং এটা যেন কোনো লজ্জার ব্যাপার না হয়, যে কেউ যেন বলল না স্তন ক্যান্সার হয়েছে, লজ্জায় লুকিয়ে রাখলাম, সেইটা যেন কেউ না করে, সেই চিন্তাও আমাদের করতে হবে। যার পরিবারে ক্যান্সার হয়েছে সে কিন্তু বুঝতে পারবে, হারে হারে টের পাবে। জমি জমা বসত বাড়ি সব বিক্রি করে দিতে হয় এই ক্যান্সার ট্রিটমেন্টের জন্য। সুতরাং সচেতনতার কোনো বিকল্প নাই। আমরা অনেকেই কিন্তু গ্রাম দেশে, কেন আমাদের ঢাকা শহরেও আমরা এটাকে প্রকাশ করি না, কিন্তু যে পার্ট অফ মাই বডি, এটা প্রকাশ করতেই হবে, চিকিৎসা আছে। আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের এই আয়োজনে সায়েন্টিফিক পার্টনার ছিল বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। 21 পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও শিক্ষক ডক্টর ইনামুল হক আর নেই। সোমবার বিকেল 3:30টার দিকে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের সদস্যরা জানিয়েছে, দুপুরে রাজধানীর বেইলি রোডের বাসাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পালস না পাওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ডক্টর ইনামুল হক ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছিলেন। দীর্ঘ 43 বছর শিক্ষকতা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। 15 বছর রসায়ন বিভাগের চেয়ারম্যান এবং 2 বছর ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। নটরডেম কলেজে পড়াকালীন ডক্টর ইনামুল হক প্রথম মঞ্চে অভিনয় করেন। ফাদার গাঙ্গুলির নির্দেশনায় তার প্রথম নাটক ভাড়াতে চাই। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক ও লেনদেন কমেছে দেশের পুঁজিবাজারে।
দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া 276টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 97টির, কমেছে 259টির, আর অপরিবর্তিত ছিল 20টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 22 পয়েন্ট কমে নেমে আসে 7,345 পয়েন্টে, আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1,848 কোটি 57 লাখ টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে 72 কোটি 32 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। সংবাদ শেষ করছি চট্টগ্রামের নৈসর্গিক সীতাকুণ্ডের খবর দিয়ে। সুন্দরের প্রতিচ্ছবি সীতাকুণ্ডের সহস্রধারা 2। ট্রেলে আছে পূর্ণ মন্দির, লেক সহ সেচ প্রকল্পের স্লুইস গেট। তপু শাহিনের তোলা ছবিতে চট্টগ্রাম ঘুরে এসে সহস্রধারা 2 নিয়ে বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। পাথুরে পাহাড় থেকে প্রবল শক্তিতে প্রবাহিত সহস্রধারা 2 এ যেন প্রকৃতির উদ্দাম আর উচ্ছলতার প্রতীক। সবুজের স্বর্গভূমি সহস্রধারা 2 এর সান্নিধ্য পাওয়া মাত্র সৌন্দর্যের কাছে নত হতে হয়। সীতাকুণ্ড বাজারের পর ছোট দ্বারকার হাট থেকে সিএনজি অটোরিকশা যেতে পারে নির্দিষ্ট পথ, এরপর কর্দমাক্ত রাস্তা, অতঃপর উঁচু নিচু পথ মারানোর পালা। প্রতিটি কদম ফেলতে হয় মাত্রাতিরিক্ত সতর্কতায়। পুরনো মন্দির পেরিয়ে উপরের দিকে উঠে গেছে সিঁড়ি, চারপাশের সৌন্দর্যে বিরাজমান স্বর্গীয় অনুভূতি। নৌকায় চেপে লেকে না ঘুরলে সহস্রধারার মজাটা যেন অধরাই থেকে যায়। পর্যটকদের কেউ কেউ অবশ্য বেছে নেন পাহাড়ের ঝিরিপথ। সহস্রধারা 2 সীতাকুণ্ড রেঞ্জের সবচেয়ে উঁচু থেকে নেমে আসা জলপ্রপাত। কঠিন পাহাড়ের বুকে সবুজের সমারোহ, তারই মাঝে সহস্রধারা। জীবনের সকল অবসাদ আর মন্দকে ধুয়ে ঝর্ণার জলে নতুন করে প্রাণ খুঁজে ফেরেন ভ্রমণ পিয়াসীর দল। কষ্টটা অনেক হইলেও আনন্দটা তার চেয়ে দ্বিগুণ। খুবই এক্সাইটেড, লাইফে ফার্স্ট এইরকম অ্যাডভেঞ্চার। পথটা একটু দুর্গম কিন্তু আসার পর অবশ্য ভালো লেগেছে। যোগাযোগ ব্যবস্থাটা আরেকটু উন্নত করা যেতে পারে। যারা অনেক একটু বার্ধক্য বয়স্ক লোক যারা আছে টুরিস্ট, তাদের আসতে সমস্যা হচ্ছে। মন বলে অন্তর শুদ্ধ করতে এমন সঞ্জীবনের সান্নিধ্য জীবনে দরকার বারংবার। প্রকৃতির অপার বিস্ময়ে ছড়ানো সীতাকুণ্ডের প্রতিটি বাঁকে। ভরা বর্ষায় পূর্ণ যৌবন ফিরে পায় এখানকার ঝর্ণাগুলো। সহস্রধারা 2 এখানকার একটি অন্যতম আকর্ষণীয় স্থান পর্যটকদের কাছে। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন পর্যটকরা। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, সীতাকুণ্ড, চট্টগ্রাম। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিত্যপণ্যের বাজার লাগাম ছাড়া সহসা নেই নিষ্কৃতি। তেল, পেঁয়াজ, চিনিতে শুল্ক কমানোর উদ্যোগ। কালো তালিকায় 60 ই কমার্স প্রতিষ্ঠান, 30টি নজরদারিতে। রিং আইডির কর্ণধারকে গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা নেবে সিআইডি। আরেকটি পারমাণবিক কেন্দ্র স্থাপনের রাশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। রোসাটমের ইতিবাচক সাড়া। বিএনপি অন্ধকারের পার্টি বললেন ওবায়দুল কাদের। ঘরে বসে কমিটি গঠনের সমালোচনা। শারদীয় দুর্গাপূজার শুভ সূচনা। মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ্য। সম্প্রীতির বন্ধনের সার্বজনীন উৎসবের প্রত্যাশা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।